আপনার যে নির্বাচনী যে কার্যক্রম শুরু করেছেন আজকে মনে হয় চতুর্থ দিন। চতুর্থ দিনে আপনি কতটুকু নির্বাচনী প্রচারণা এগিয়েছেন বা সামনে আরও কী পরিকল্পনা আছে? অ্যাকচুয়ালি আমাদেরকে আমাদের দল থেকে গণ অধিকার পরিষদ থেকে মনোনীত করেছেন, করার পরবর্তীতে চট্টগ্রাম 11 আসনে ট্রাক প্রতীক নিয়ে আমি ইতিমধ্যে আমার প্রাইমারি স্টেজে বাছাই পর্বে আমার মনোনয়নটা অবৈধ ঘোষণা করেন। পরবর্তীতে আবার নির্বাচন কমিশন থেকে অবৈধ ঘোষণা করেন, বারবার দুইবার অবৈধ ঘোষণার পরবর্তীতে হাইকোর্টের রিটের মাধ্যমে আমি আমার প্রার্থিতা ফিরে পাই। আমার ন্যায্য অধিকারটা আমি ওইখান থেকে প্রতিষ্ঠিত হই। 20 তারিখ এসে আমার রায়টা হয়। 21 তারিখ আমি আমার প্রচারণা শুরু করি না। 21 তারিখ বিকাল 5টার সময় আমাকে তারা আমার মার্কা দেয়। নিয়মিত রোল অনুযায়ী 10টা 11টা 12টার মধ্যে সবাইকে দিছে, কিন্তু আমারটা 5টা হয়ে গেছে অলরেডি। ওই দিনের পরবর্তীতে আমরা একদিন গ্যাপ দিয়ে আমরা প্রচারণা শুরু করেছি। আজকে আমাদের চতুর্থ দিন। অর্থাৎ আপনি একদিন পিছিয়ে প্রচারণা শুরু করছেন। জি, আপনি তো ট্রাক মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জি, আমি ট্রাক মার্কার প্রতীক নিয়ে গণ অধিকার পরিষদের প্রতিনিধিত্ব করতেছি। একটু আমরা জানবো যে নির্বাচন ব্যবস্থা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? বর্তমান যে ব্যবস্থা নির্বাচন, বর্তমান প্রেক্ষাপটে আগে হুদার যেই নির্বাচন কমিশন, এখন বর্তমান কমিশনের মধ্যে আমরা এখনও পর্যন্ত অনেকগুলা বিষয় পরিলক্ষিত করতেছি, কিন্তু যথাযথ নিয়ম অনুযায়ী আগে ঋণ খেলাপি কিংবা আদার্স যারা ছিল তাদেরকে ছাড় দেওয়া হতো না, কিন্তু এইবারের নির্বাচনে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুটা তাদের উদারতার পরিচয় দিচ্ছে। যারা ঋণ খেলাপি তাদেরকেও এই সুযোগটা দিচ্ছে। অ্যাকচুয়ালি এটি যুগের জন্য একেবারে কালতম একটা কালো অধ্যায় হিসাবে থাকবে। ঋণ খেলাপিদেরকে সুযোগ দেওয়া কিছুতেই উচিত না, কিন্তু এবারে দিচ্ছে নির্বাচন কমিশন মহোদয়, ওনারা এটার ব্যাপারে ভালো জানেন। তবে এখনও পর্যন্ত পরিবেশ পরিস্থিতি আশা করি ভালো যাচ্ছে। পরবর্তীতে কী হয় এটা আমরা সবাই দেখতে পারব। ধন্যবাদ। আরেকটু জানবো, অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কী কী পদক্ষেপ জরুরি বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি বর্তমানে আমরা যারা প্রচারণায় যাচ্ছি সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রচারণার সময় পাশাপাশি থেকে ওনারা সর্বোচ্চ সহযোগিতা করতেছেন। তাদের এই ব্যাপারে অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল এখনও পর্যন্ত আমরা ভালো দিকটা দেখতেছি, মন্দ দিক দেখতেছি না। তবে ঢাকাতে কিছুটা হামলা হচ্ছে। আজকে আবার শুনলাম ইরশাদুল্লাহ সাহেব 9-8 আসনের উনি বিএনপির মনোনীত প্রার্থী, ওনার ওইখানেও আপনার ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ধরনের যদি অ্যাকচুয়ালি চলতে থাকে তাহলে মানুষ আদৌ কি নির্বাচন হবে কিনা এটা নিয়ে প্রশ্ন ছেড়ে দিবে সবার সামনে। কোনো ধরনের নিরাপত্তা সংশয় আছেন কিনা? আজকের দিন পর্যন্ত সুস্থ পরিবেশ দেখেছি। বন্দরনগরীতে প্রত্যেকটা মানুষ তাদের ন্যায্যভাবে ভোট দিতেছে, সবার কাছে যাচ্ছে। কোনো ধরনের হামলা মামলা আমরা অন্য জায়গার থেকে এখনো পর্যন্ত নিরাপত্তা বোধ করতেছি। নির্বাচন কমিশন কি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, নাকি তাদের উপর কোনো চাপ আছে? দেখেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে অতীতেও কাজ করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে কিনা এটা সময়ের দাবি রাখে। কারণ নির্বাচন কমিশন যতটুকু ফাংশনালি চলে, এই ফাংশনালি ব্যাপারটার মধ্যে অলরেডি যেইগুলা ঋণ খেলাপিদের ছাড় দেওয়ার মধ্য দিয়ে অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আর নির্বাচন কমিশন যতটুকু আউটপুট দেওয়া দরকার ইনস্ট্যান্ট, এই ধরনের আউটপুটগুলো খুব একটা দিতে এখনও পারে নাই। তারা যদি ভবিষ্যতে যদি স্ট্রংলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মাধ্যমে যদি ওনারা এটি প্রতিপালন করে তাহলে আশা করি ভালো হবে। আর যদি না হয় তাহলে এটা এখনও আমরা সন্দিহান। ভোটারদের নিরাপত্তা জোরদারে আপনার ভূমিকা কী? নির্বাচনে আসলে তো অ্যাকচুয়ালি পেশি শক্তিটা সবচেয়ে বেশি প্রয়োগ হয়। আমার চট্টগ্রাম 11 আসনে 10টা ওয়ার্ড, প্রায় 156+ হচ্ছে ভোট কেন্দ্র। এই অনুযায়ী আমাদের দলটা বেসিক্যালি ছোট দল, এখনও আমাদের রাজনৈতিক কার্যক্রম মাত্র 4 বছর। এর মধ্যে আমাদের সব জায়গায় ওয়ার্ড পর্যায়ে আমাদের নেতাকর্মী নাই। কিছু কিছু জায়গায় আমাদের থানা কমিটিগুলো আছে, আমাদের উইংসগুলো আছে, থাকলেও আমরা যে 100 সবগুলোতে যে আমরা আমাদের লোকজন দিতে পারবো তাও কিন্তু শিওর না। সেই ক্ষেত্রে এখন যাদের পেশি শক্তি আছে তারা একজনের জায়গায় 10 জন দিতে পারবে। সেই ক্ষেত্রে ওনারা 10 জন দিতে গিয়ে যদি পরবর্তীতে পেশি শক্তিতে প্রয়োগ করবে না, তারও কিন্তু গ্যারান্টি নাই। অতীতে ইলেকশনে যার বাড়ির পাশে কেন্দ্র সেটি অতীতে দখল করে নিয়েছেন। ভবিষ্যতে যদি ভবিষ্যতেও যারা এই ধরনের পরিকল্পনা করতেছে, নিঃসন্দেহে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা জানেন, অবগত আছেন। এই ব্যাপারে ওনারা যদি স্বতঃস্ফূর্তভাবে ওনাদের অর্পিত দায়িত্ব পালন করে তাহলে আশা করি আমাদের নির্বাচন সুস্থ হবে আর ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এর মধ্যে আরেকটা ব্যাপার, বিগত 17 বছর মানুষ ভোটের বাইরে ছিল।
বাইরে থাকার ফলে আমরা ইয়ং প্রজন্ম, আমি নিজেও 17 বছরের মধ্যে আমি একবার ভোট দিতে পারি নাই। সেই অর্থে আমাদের যারা ইয়ংরা আছে এখনও সন্দিহান, এবং মুরব্বী লেভেলের যারা আছে তারা এখনও ভোটের দানের মধ্যে অনিচ্ছা অনীহা, এটা দূর করার জন্য আমি আশা করি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা ডক্টর ইউনূস সাহেব মহোদয় যিনি আছেন, উপদেষ্টা মহোদয়, উনি সদয় দৃষ্টি দিয়ে এই ভোটারদের মধ্যে আমেজ সৃষ্টি করার জন্য তাদের মিডিয়াগুলোকে আরও প্রপারলি ইউজ কিংবা ইউটিলাইজ করা দরকার। সংসদে গেলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণ। অ্যাকচুয়ালি আমার যে 11 আসন, এইখানে ইপিজেড এরিয়াটা হচ্ছে পুরোপুরি আপনার নাম যেই রকম ইপিজেড, আর এটা কার্যকর্ম হচ্ছে এখানে হচ্ছে কর্মসংস্থানের জন্য সব কিছু, কুরিয়ান ইপিজেড থেকে শুরু করে সব কিছু ওইখানে আছে, কর্ণাপুলি ইপিজেড। তো ওটা আমার ওইখানে অ্যাকচুয়ালি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য বিভিন্ন ওয়ে আছে, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বন্দর নগরীতে অনেকগুলো স্কোপ আছে। তবে এইখানে বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী যারা রাখাইন থেকে শুরু করে যারা আমাদের রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল, ওই আমার অঞ্চলটাতে ধরতে গেলে আপনার 7 বিভাগের লোকজন আছে। যদি 7 বিভাগের লোকজন থাকে, সবাই অ্যাকচুয়ালি আমার ওইখানে চাকরির জন্য আদার্স তাদের ফেসিলিটিসগুলো প্রপারলি পায় না। এটার ব্যাপারে ওদের স্বাস্থ্য সেবার ব্যাপারে খুব অনীহা। আমি আশা করি ওই জায়গার মধ্যে স্বাস্থ্যসেবাটা প্রপারলি শ্রমিক লেভেলের মানুষরা যাতে পায়, এটার জন্য সংসদে বলিষ্ঠতার পরিচয় দিব, এবং ওইখানে শ্রমিক শ্রেণীর জন্য একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার জন্য চেষ্টা করব। সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আপনার কী অবস্থান থাকে? আমাদের যে এরিয়া, এই এরিয়াটা বাণিজ্যিক এরিয়া বিদায় সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি এইগুলা একটা অভয়ারণ্য। এইখানে অন্যদের ব্যাপারটা জানি না, তবে আমারটা আমি বলতে পারি, সন্ত্রাসীর ক্ষেত্রে র্যাব গঠন করেছিল একসময় বিএনপি সরকার, জিরো টলারেন্সের কাছাকাছি তাদেরকে নিয়ে গেছিল। আগামীতে এই ধরনের যারা আছে সন্ত্রাসরা আছে, আমরা আমাদের দলের পক্ষ কিংবা আমার পার্সোনালি অন্য কোথায় কী হবে জানি না, আমার 11 আসনে সন্ত্রাসদের অভয়ারণ্য থাকলেও ভবিষ্যতে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার এটি আমি ইনশাল্লাহ নিব। প্রশাসনের কাছে আপনার কোনো মেসেজ আছে কিনা নির্বাচনের? প্রশাসনের কাছে আমার একটাই মেসেজ, ওনারা খুবই আন্তরিক। আমি ইতিমধ্যে ইপিজেড কিংবা বন্দর থানাতে ওনাদের যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছি। ওনারা যদি আমাদেরকে তো নিরাপত্তা দিবে ভোটের আগ পর্যন্ত এবং ভোটের পর পর্যন্ত, আর আমাদের ভোটার যারা আছে তাদেরকে নির্বিঘ্নে যাওয়ার জন্য, ভয়ভীতি যারা দেখাচ্ছে কিংবা দেখানোর চিন্তা ভাবনায় আছে, তাদের জন্য প্রপারলি স্টেপ নিয়ে যদি ওনারা এগোয়, তাহলে ইনশাল্লাহ সুস্থ পরিবেশ 11 আসনে যারা দায়িত্ব পাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাচন তো অনেক ব্যয়বহুল একটা ব্যাপার, আমরা যেটা জানি। আপনি এই টাকাটা কিভাবে, আয়ের উৎসটা কি এবং খরচ কিভাবে করবেন নির্বাচনটা একটু আমাদের? ধন্যবাদ। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার মানুষ। উচ্চতর ডিগ্রি নেওয়ার পাশাপাশি আমার প্রফেশনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানও আছে, পাশাপাশি আমি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম থেকে আমার নির্দিষ্ট একটা ইনকাম হয়। আমি আজকের দিন পর্যন্ত যতটুকু ব্যয় করতেছি এটা আমার নিজের একান্ত এবং আমার কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে সামান্য অনুদান নিই। তবে আমি নেতা কর্মী কিংবা আমাদের আউট বা যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমি কারো কাছ থেকে 1 টাকার একটা কয়েন নিচ্ছি না। কারণ আমি যতটুকু জানি, আমি যারা ধারণ করি, বিশ্বাস করি, বিনিময় ছাড়া এই বর্তমান বিশ্বে কিছু হয় না। আমি যদি কারো কাছ থেকে 1 টাকা এখন নিই, যদি নির্বাচনে আমি জিতে হারি এটি ভিন্ন বিষয়। ওই নির্বাচনের ব্যয় বহন করার পরবর্তীতে সে আমার কাছ থেকে মাস্ট বি সুবিধা নেওয়ার জন্য আসবে। এই সুবিধাটা যারা নিতে চাচ্ছে তারা আমাকে 2 টাকা দিতে চাইবে। সেই ক্ষেত্রে আমি সুবিধা কারো কাছ থেকে নিবও না, সুবিধা কাউরে দিবও না। যেটা রাষ্ট্রীয় সম্পদ, যেটা জনগণের সম্পদ, যেটা আমার 11 আসনের বাসিন্দাদের জন্য বরাদ্দ, এই বরাদ্দকৃত অর্থটা আমি প্রপারলি তাদেরকে পৌঁছানোর জন্য আমি দাঁড়িয়েছি। আর নির্বাচনী ব্যয় অ্যাকচুয়ালি কেউ করবে 100 কোটি, আবার কেউ করবে কোটি, আবার কেউ করবে হাজার, কেউ করবে লাখ। আমি লাখপতি, আমি কোটিপতি না। তবে আমার যতটুকু সামর্থ্য আছে আমি মনে করি 10 থেকে 15 লক্ষ টাকার মধ্যেও একটা নির্বাচন সম্পন্ন করা সম্ভব। কারণ আমি বিশাল একটা শোডাউন, বিশাল একটা জনসভা যদি আমি করি, তাহলে আমার সঙ্গে যারা প্রচারণায় নামতেছে ওদেরকে আমার টাকা দিয়ে কাউরে আনা লাগে না। তারা প্রান্তিক লেভেলের লোকজন, গরিব মানুষ হোক, তারা কিন্তু আমাকে চাইবে, তারা আমার পিছনে দাঁড়াচ্ছে। যারা ভালোবাসে তারা আমার পিছনে আসতেছে, ফ্রি শ্রম দিচ্ছে। তাহলে আমার ওইখানে কস্টিংটা যাচ্ছে না, কাউকে আমার একটা চা খাওয়ানো লাগে না। সেই অর্থে আমার এখন যদি মনে করেন লাখ লাখ টাকা দিয়ে যদি ইলেকশন করা লাগতো, তাহলে আমার মাথার মধ্যে আসতো যে আমি এই লাখ টাকা কীভাবে উঠাবো, আমি ক্রপটেড হয়ে যাওয়ার একটা প্রবলেম আছে।
সেই ক্ষেত্রে আমার ক্রপটা খাওয়ারও দরকার নেই, আমি কারো কাছ থেকে নেওয়ারও দরকার নেই। আমি মানুষের জন্য নেমেছি, আর আমার ভোটাররা আমাকে তাদের উপকারার্থে বসাবে, আমার নিজের জন্য বসাবে না। আমি ওইখানে গভর্নমেন্ট কর্তৃক আমাদেরকে যদি আমি যদি নির্বাচিত হই, সরকার একটা সম্মানী ভাতা দেয়, সেই সম্মানী ভাতাটাও আমি জনগণের উপকারার্থে ব্যবহার করে ফেলবো। কারণ আমার যতটুকু দরকার, আমার প্রতিষ্ঠানে আমি যতটুকু ইনকাম করি আলহামদুলিল্লাহ এটা হালালভাবে আমার চলা সম্ভব। আর এর পরবর্তীতে অতীতের যতগুলো নির্বাচন হয়েছে, এইখানে মানুষের শত কোটি টাকা ছাড়া নির্বাচন হতো না। আমি চট্টগ্রাম 11 আসনের বাসিন্দাদেরকে জানিয়ে দিতে চাই, এইখানে লাখ টাকা দিয়েও নির্বাচন সম্ভব। সারা বাংলাদেশের মানুষের জন্য 26-এর ইলেকশনে আমি একজন আদর্শিত মানুষ হিসাবে বুঝিয়ে দিতে চাই, এখানে লাখ টাকা দিয়ে ইলেকশন সম্ভব। কারণ সৎ চাই, সশ্রমে যারা আমার এজেন্ট হতে চাইবে, আমি তাদেরকে আমার টিমের মধ্যে টিম মেম্বার করে নিব। কে কোন দল করে এটা না, আমরা চাই স্বচ্ছতার বাংলাদেশ। আপনাকে আমি আজকে যেই কথা বলি, এটি আপনি ইলেকশনের পরবর্তী সময়ে এসে আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি ঠিক সেম জায়গায় আছি কিনা। যদি সেম জায়গায় আমি না থাকি, তাহলে আপনি ওইখান থেকে আমাকে বয়কটের ডাক দিবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই নির্বাচনকালীন সময়ে যেই বা যারা আমাদের পিছনে এত ধরনের শ্রম দিচ্ছে, তারা কখনো বলতেছেন যে ভাই 24-এর আন্দোলনের পরবর্তী নতুন বাংলাদেশ চাই, নতুন মুখ চাই। আমি তাদেরকে বলছি ভাই, নবীন প্রবীণের সম্মিলিত বাংলাদেশ। সব জায়গায় যদি আমরা নবীনরাই চলে যাই, প্রবীণদের থেকে আমাদেরও কিছু অভিজ্ঞতা নেওয়া দরকার আছে। প্রবীণরা থাকবে, নতুনদের জন্য 31 সালে বাংলাদেশ বিনির্মাণে সহজ হবে। সেই ক্ষেত্রে এইবারে নবীন প্রবীণের সমন্বয়ে বাংলাদেশ গঠিত করার জন্য আমাদের যারা ভোটাররা আছে 11 আসনের, আমি ইয়ং ভোটার, আমি ইয়ং, আমার লট অফ এনার্জি আছে আলহামদুলিল্লাহ। আমি পেশায় উচ্চশিক্ষিত একজন মানুষ, আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি সিভিল ইঞ্জিনিয়ার, পাশাপাশি পরিবেশবিদ, এবং আমি ম্যানেজমেন্টের উপরে পোস্ট গ্রাজুয়েশন করা। তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা সেক্টরের ব্যাপারে জ্ঞান আছে। ওই এরিয়াতে যত ধরনের লোকজন আছে, তারা আশা করে টাকার বিনিময়ে বিক্রি হবে না এবারে। কারণ 17 বছরের ভোট দিতে না পারার একটা যন্ত্রণা মানুষের মধ্যে আছে। এই 17 বছর পরে এসেও যদি টাকা দিয়ে ভোট বিক্রি করা লাগে, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা অসম্ভব। যদি নতুন বাংলা বিনির্মাণ করতে হয়, তাহলে টাকার ইস্যুটা না এনে শ্রমের ইস্যুটা নিয়ে আসা লাগবে। যাদের উদারতা আছে আগামীর বাংলাদেশ করার জন্য, তাদেরকে এগিয়ে আসা লাগবে। আমি এগিয়ে এসেছি, আপনারাও এগিয়ে আসুন। সর্বশেষ প্রশ্ন, কেমন হবে আগামীর বাংলাদেশ? আগামীর বাংলাদেশ কেমন হবে, এটি আমার যারা আছে ভোট যোদ্ধারা, আমার এলাকার যারা আছে, সমগ্র বাংলাদেশের যারা আছে, আপনারা হ্যাঁ ভোট না ভোট দুইটা জিনিসে বিভক্ত বাংলাদেশ। হ্যাঁ ভোট যদি দেন, তাহলে আপনার ভোট যেই 17 বছর দিতে পারেন নাই, ওই 17 বছরের আপনারা হ্যাঁ ভোটটা দেওয়ার পূর্বে কী কারণে হ্যাঁ ভোট দিবেন, এটা মাসবে আপনারা পড়বেন। পড়ার পরবর্তীতে আপনাকে খুঁজে নেওয়ার জন্য আপনার পছন্দের বাংলাদেশ, আপনার চাওয়ার বাংলাদেশ, আপনার চিন্তার চেতনার বাংলাদেশ এই হ্যাঁ ভোটের মধ্যে নিহিত আছে। আপনি যদি হ্যাঁ ভোটে দেন, তাহলে আগামীর বিনির্মাণ বাংলাদেশ, 71-এর পূর্বের যে আমাদের সংবিধান আছে, তথা নিউলি যে সংবিধান 26-এ রচিত হবে, এই সংবিধান আপনার আর আমার মাধ্যমে রচিত হবে। হ্যাঁ ভোটের পক্ষে যদি থাকেন, আগামীর বাংলাদেশ যদি অন্য অন্য দেশের তুলনায় যতটুকু পিছিয়ে আছে, আশা করি আগামী 50 বছর সামনে এগিয়ে যাবে এই হ্যাঁ ভোটের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।